আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আসসালামু আলাইকুম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। গতকালকে আপনাদের পরীক্ষা হয়েছে থানা প্রশিক্ষক অথবা উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা। আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন এবং আমি অবশ্য একটা ইয়াতে দিছিলাম। দুই একজন অবশ্য বলেছে যে আপনার প্রশ্নে দুই একজন বলেছে, বাকি সবাই বলছে যে না ভালো হয়েছে। দুই একজন বলছে যে আপনার সাজেশন কমন পড়ে নেই। তবে অনেকে ভাবতেছে যে আমি যে লাস্টে যে নমুনা প্রশ্নগুলো দিয়েছিলাম ওগুলোকে সাজেশন আকারে নিয়েছে। আসলে তা না, আমি ওখানে লেখিও নাই যে ওটা সাজেশন। অনেকে ওইটাই মনে করি পড়েছে, দুই একদিন পরে যাতে 100% কমন পাওয়া যায় তারা সেটা মনে করছিল। অনেকে নতুন নতুন লোক যারা দুই একদিন পড়াশোনা করে মনে করছে যে সবগুলোই টিকবে আর কি। তা যাই হোক, যারা আগে সাজেশন ফলো করেছেন অবশ্যই কমন পড়েছে। এবং আমি অবশ্য পরীক্ষা একটা হলে ছিলাম, সেন্ট্রাল উইমেন কলেজ, এখানে কই কেন্দ্রে ছিলাম। আমি যখন পরীক্ষা শেষ হওয়ার পর যখন বাইর হইলাম তখন অনেকেই একজনের সাথে দেখা হইলো যে ভাই আপনার ভিডিও তো আমি দেখছি। মনে হ্যাঁ ভালো কথা। পরে ওনাকে নিয়ে আমি অবশ্য চা খাইতে গেলাম যে চলেন একটু চা খেয়ে আসি। পরে উনি অবশ্য বললো যে না না চা খাবো না, আমার মোবাইলটা আছে, মোবাইলটা নিয়ে আসি। পরে উনি বলতেছে যে আপনার প্রশ্ন তো কিছুই কমন আসেনি। কোনটা কমন আসেনি বলেন? কয় প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কমন আসেনি, কোনটা আসে নাই? পরে ওখানে অবশ্য অনেক জিজ্ঞেস করলাম যে কি আসে নাই, এক নাম্বার কি আসছিল? কয় এক নাম্বার এক কথায় প্রকাশ আসছিল। আচ্ছা এক কথায় প্রকাশ আমার ভিডিওটা বাইর করেন, দেখেন কয়টা কম পড়ছে। ওটাও আমার ভিডিও না, আমি অবশ্য ওই বই থেকে দিয়েছিলাম, ওই একই কথা আর কি। আচ্ছা বাইর করেন, আমি তো ওইটা কথা বলছিলাম, বাইর করেন। পরে ভিডিওটা দেখার পর দেখা গেল যে 5টায় কমন দিয়েছে। কয় ভাই আমি তো এটা ভিডিও পাই নাই, আপনার ভিডিও আমি গত 2 দিন থেকে দেখি, এই ভিডিওটা তো পাই নাই। মনে ভাই 2 দিন পড়িয়া আপনি চাকরি নিতে আসছেন, এটা তো সম্ভব হয় না অনেক সময়। যারা 6 মাস 2 মাস 3 মাস আগ থেকে পড়াশোনা করতেছে তাদেরও 2-4টা ভুল হয়েছে, কিন্তু আপনি 2 দিন পড়ে কয় ভাই আমি তো জানি না যে আপনি সাজেশন দিছিলেন, আর এইসব সাজেশন কোথায় পাওয়া যায় এগুলো আমি জানি না। আমি আপনার নমুনা প্রশ্ন দেখছিলাম আর ইংরেজি ফ্রেশ পাইছিলাম, তা ওগুলা কমন পড়ছে 2-1টা, কিন্তু বাকি তো আর এগুলো পাই নাই। কোনো না পারলে তো আমার কিছু করার নাই। তা যাই হোক, অনেকেই আছেন যে আমার 2-1টা ভিডিও দেখে বলতেছেন যে কমন পড়ে নাই। আসলে 2-1টা ভিডিও দেখে 100% মার্ক পাওয়া সম্ভবও না। তা যাই হোক, আমরা অবশ্য যারা পরীক্ষা দিয়েছি, যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মনে আছে যে কীরকম কমন পড়ছে না পড়ছে, কীরকম আসছে, কিভাবে অন্য কোনো খান থেকেই সাজেশন অনেকে নিয়েছেন, ওখান থেকে কীরকম কমন আসছে, আমি যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে কীরকম কমন আসছে, সেই বিষয়গুলো আপনারা ভালো জানেন যারা পরীক্ষা দিয়েছেন। তো যাই হোক, এখন আমি আসি যে কত মার্ক পেলে আপনারা টিকবেন। আসলে অলরেডি খাতা কাটা চলতেছে। অনেকেই ভাবতেছে যেহেতু পরীক্ষার্থী যারা আসছিল তারা অবশ্য মেয়েদের 50%-এর নিচে আসছে, মানে 50%-এর কম উপস্থিত ছিল, আর ছেলেদের 50%-এর বেশি উপস্থিত ছিল। তবে মেয়েদের একটু সুযোগ সুবিধা বেশি আছে, পদ সংখ্যাও বেশি। আজ পুরুষদের যেহেতু 63টা পদ, যদি 63টা পদ হয়ে থাকে তাহলে 50-55 লাগবে। আর যদি পদ বৃদ্ধি করে, মনে করেন 63টা থেকে 200 করলো, তখন হয়তোবা আপনারা 40 পেলে পাশ করতে পারবেন অথবা 50 পেলে পাশ করতে পারবেন।
যদি আপনাদের মনে করেন যে 63টা পদ থাকে আর একটা বেশি না নেয়, তাহলে আপনাদেরকে 50 থেকে 55 নাম্বার লাগবে। আর মহিলাদের ক্ষেত্রে এদের তো 269 জন দেওয়া হয়েছে। 269 জনে যদি থাকে তাহলে এরা 40 পাইলেই পাস করবে, লিখিত ভাইবা পরীক্ষার বোর্ডে যাইতে পারবে। এবং যারা যদি পদ সংখ্যা বৃদ্ধি করে আরো, কারণ মহিলাদের আরো পদ সংখ্যা বৃদ্ধি করার সম্ভাবনা আছে, আবেদন করা হয়েছে মন্ত্রণালয়ে, ওখান থেকে ফিডব্যাক আসলে আমরা জানতে পারবো। তো যাই হোক, যদি ওখান থেকে খবর আসে যে পদ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। আসলে আমার আপনারা জানেন অনেকেই যে আমার সর্দি জ্বর, যাদের সাথে ইয়াতে দেখা হয়েছিল, কেন্দ্রে দেখা হয়েছিল, আপনাদের অনেকেই বলেছেন যে ভাই আপনি তো অসুস্থ। মনে হ্যাঁ, অসুস্থ অবস্থায় আসতে হইলো, এখন কি করার। তখনই কিন্তু আমার মুখ দিয়ে কথা বাইর হয় না, মানে গলা বৈশা গেছে একদম, ঠান্ডা লাগে। তবে আজকে একটু প্রায় সুস্থতার পথে, তারপরেও কিন্তু গলাটা ভালো হয়নি এখনো। আপনাদের সাউন্ডগুলো যদি একটু শুনতে অসুবিধা হয়, অবশ্যই সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনবেন। সাউন্ডটা অবশ্য গলা থেকে কম বাইরে হইতেছে। তা যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে কতটা প্রশ্ন আসছিল, কীরকম আসছিল আমাদের সাজেশন থেকে, সেটাও আলোচনা করব। আগে বলি যে কত মার্ক পাইলে টিকবেন। তো বললাম যে মেয়েদের 40 আর ছেলেদের 50। যদি পদ সংখ্যা বৃদ্ধি করে তাহলে মেয়েদের 35 আসতে পারে, ছেলেদের 40 আসতে পারে। এইরকম আসলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষার খাতা চেকিং করা হয়েছে অলরেডি। বেশিরভাগ স্টুডেন্ট অবশ্য ভালো পরীক্ষা দিতে পারে নাই, লিখিত পরীক্ষা তো ভালো পরীক্ষা দিতে পারে নাই। যারা পরীক্ষা ভালো দিয়েছেন 50 আপ থাকবে অথবা 60 আপ থাকবে। যারা 60 আপ থাকবেন তারা নিশ্চিন্তে থাকুন, ভাইবার প্রস্তুতি নেন, মেডিকেলের প্রস্তুতি নেন, অবশ্যই আপনাদের চাকরি হবে। যারা 60 আপ করতে পেরেছে, কালকে এক ম্যাডামের সাথে দেখা হলো, উনি অবশ্য এর আগেও একবার আমার সাথে দেখা করছিল। আমি অবশ্য ওখান থেকে আসার পর রাত 11:30টায়, ওনার অবশ্য গাড়ি 12:30টায় ছিল, 11:30টায় আসি দেখি উনি আমার গেটে দাঁড়ায় রয়েছে। কি অবস্থা? হয় আপনার সাথে দেখা করার জন্য দাঁড়ায় আছে। পরে ওনার সাথে আলোচনা করলাম, উনি বললো যে 60 আপ হবে। আপনার সব সাজেশন আমি ফলো করছি এবং আমার বাহ্যিক জ্ঞান কিছু ছিল, সব মিলি 65 হবে ওনার। তবে ওনার চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। ওনাকে আমি 1 নাম্বার সিরিয়ালে রাখছি আপনাদের মধ্যে। পরবর্তীতে অবশ্য আর কারোর সাথে তেমন কথা হয় নাই। সবাই জানিয়েছে যে মোটামুটি পরীক্ষা হয়েছে, 50 পাবে, কেউ 55 পাবে, কেউ 60 পাবে। তবে মেয়েদের কম মার্ক পেলেই চাকরি হওয়ার সম্ভাবনা আছে, আর ছেলেদের একটু বেশি পেতে হবে, কারণ ছেলেরা একটু জিনিয়াস বেশি। কালকে আমি দেখলাম অনেকে আসছে, আমার এক ছোট ভাই আসছে, ও ঢাকা ভার্সিটি থেকে কমপ্লিট করছে অনার্স মাস্টার্স। ওর সাথে দেখা হলো, মনে কি খবর, ও আবার বিসিএস দিবে, সেই প্রার্থী আসছে। তবে বিসিএস দিবে ঠিক আছে। কালকে ওকে জিজ্ঞেস করলাম যে কত মার্ক অ্যান্সার করছিস, বলল যে আমার 55-র মতো আসতে পারে। তারপরেও ও বিসিএস দিবে এবং ঢাকা ভার্সিটিতে পড়ে, ওরে 55 আসবে তাই বলল। আর যারা আমার সাজেশন ফলো করছেন অনেকেই বলতেছেন 50 আসবে, 55 আসবে, 60 আসবে। আপনারা কিন্তু ঢাকা ভার্সিটির সদস্য না, অনেক ছাত্র না, অনেক সময় রাজশাহী ভার্সিটির ছাত্র না, বুয়েটের ছাত্র না, অনেকে আছেন ন্যাশনাল ভার্সিটির ছাত্র, ছাত্র। বিসিএস অনেকে প্রস্তুতি নিতেছেন না। বিসিএস প্রস্তুতি নিতে গেলে কিন্তু সবগুলা প্রস্তুতি হয়ে যায় অলরেডি। তাই আপনারা যারা পরীক্ষা খারাপ করেছেন, চিন্তা করার কোনো কারণ নাই। আগামীতে সার্কুলার হলে আবার আবেদন করবেন। এবং বিভিন্ন বাহিনী সম্পর্কে আমি ভিডিও দেব, বিভিন্ন বাহিনী সম্পর্কে ভিডিও এবং সাজেশন দিব। যে বাহিনীগুলার আমি অবশ্য প্রপারলি সাজেশন পাবো না, সেই বাহিনীর সাজেশনগুলো আমি দিব না।
যে বাহিনী থেকে প্রপারলি সাজেশন পাবো যে অমুক জায়গা থেকে আসবে, সেই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব। তবে সব বাহিনীতেই আমার যোগাযোগ আছে ইনশাআল্লাহ। আপনাদের সাথে অবশ্যই আপনারা জানাবেন কার কিরকম ভিডিও দরকার, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর অনেকে মেসেজ করেছেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে অনেকের মেসেজের উত্তর দিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। আপনারা জানেন যে আমি ভিডিও তৈরিতেও ব্যস্ত ছিলাম, আমার যে চাকরি সেটা চাকরি করতেও ব্যস্ত ছিলাম, তাই মেসেজের অনেকেরই উত্তর দিতে পারি নাই। তা আমরা এখন যাই যে পরীক্ষার প্রশ্নের সমাধান এবং কোন পরীক্ষায় কি রকম আসছিল এটা বিষয় একটু দেখি, চলেন একটু দেখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অবশ্য একটু সর্দি কাশি এবং গলা বসে গেছে, আপনারা যা শুনতে পাচ্ছেন। এই কারণে ভিডিও তৈরি করতে চাইছিলাম না। অনেকেই চাচ্ছেন যে আমাদের বই অথবা সাজেশন থেকে কতগুলো কমন পড়ছে সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনারা বলতেছিলেন, তাই আমি আসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য। দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা থানা প্রশিক্ষক পরীক্ষা। পরীক্ষার তারিখ হচ্ছে 14 জানুয়ারি 2023, সেটা গতকালকে হয়েছে। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। তা যাই হোক, এই যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা যে পরীক্ষা হয়েছে, আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম আপনারা সেখান থেকে কত কীরকম কমন পেয়েছেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব। যদি কেউ না পড়ে থাকেন আমার সাজেশন, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, অথবা যারা এখনো সমাধান পান নাই এখান থেকে সমাধানটা দেখে নিতে পারবেন। এখন আমরা চলে যাব বাংলা অংশে। বাংলা অংশে 1 নম্বরে কি দেওয়া ছিল? বাক্য সংকোচন করুন। এখানে ক নাম্বার দেওয়া আছে অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ। এই যে অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ, আমি যে ভিডিওটা দিছিলাম, এই 5টা যে দেওয়া আছে, উপকার স্বীকার করে যে একই সময়ে বর্তমান সমসাময়িক, যা উচ্চারণ করা যায় না অনুচার্য, যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক। এই যে 5টা দেখতে পাচ্ছেন আপনারা, ক খ গ ঘ ঞ, প্রত্যেকটাই কিন্তু ওই সাজেশনের মধ্যে ছিল। যারা পড়েছেন তারা কিন্তু লিখতে পেরেছেন। অনেকে বলে যে কমনই পড়ে নাই, কি করি? আপনারা অনেকেই মনে হয় পড়াশোনা করেন নাই, করছেন কিন্তু বিভিন্ন আইটেমের পড়াশোনা করছেন। সেই আইটেমগুলো হয়তোবা একজনের একটা সাজেশন পড়ছেন, একজনের একটা ভিডিও দেখছেন, আর একজনের একটা ভিডিও দেখছেন, মানে একজনের যে পূর্ণাঙ্গ ভিডিও আপনারা অনেকেই দেখেন নাই, এই কারণে আপনাদের কমন পড়ে নেই। তা যাই হোক, এখানে যদি বাক্য সংকোচনে আপনাদের 5টা কমন পড়ে, তারপরে আসি বাগধারায়। তারপরে আসলাম বাগধারায়। দেখতে পাচ্ছেন এখানে 18 মাসে বছর, ঢিলেমি আলসিয়েমি, এখানে সেন্টেন্সও দেওয়া আছে। এই যে 5টা আমি যে দেখলাম, আমি ভিডিওর মধ্যে ভিডিওটা আবারও দেখলাম, 5টার মধ্যে 5টাই কিন্তু আছে। চিনে যোগ, ডান হাতের ব্যাপার, তারপর বর্ণচোরা, সপ্তমে চড়া, এই 5টার মধ্যে কিন্তু 5টাই ওখানে ভিডিওতে দেওয়া আছে বাগধারা অংশ থেকে। যারা বাগধারা অংশটা পড়েন নাই তারা বলতেছেন যে কমন পড়ে নাই। আসলে যারা পড়েন নাই তারা অনেকেই মেসেজ করেছেন যে কমন পড়ে নাই। আসলে না পড়ে যদি আপনারা কমন পাইতে চান, চাকরির পরীক্ষায় সেটা সম্ভব না, অবশ্যই পড়ালেখা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5টায় আমি দেখলাম যে 5টাই আছে। তারপর আছে 3 নম্বরে আছে কি? শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ অনেকেই অবজেকশন জানিয়েছেন যে কমন পড়ছে, আবার কেউ বলছে কমন পড়ে নাই। এইগুলো তো সবগুলো কমন। স্মৃতিসৌধ, পরীক্ষা, এগুলো তো একটা ক্লাস 2-র স্টুডেন্টও পারবে। জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মাস লিখতে লিখতে আমরা বড় হইলাম।
স্মৃতিসৌধ লিখতে লিখতে আমরা বড় হইলাম, পরীক্ষা লিখতে লিখতে আমরা বড় হইলাম। এগুলা যদি আপনারা না পারেন তা কিছু করার নাই। তারপরেও আমি যে ইয়াটা দিছিলাম শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণ, সেখানে কিন্তু সবগুলাই রয়েছে। আমি দেখলাম অবশ্য সবগুলোই রয়েছে। পাঁচটার মধ্যে 5টাই কমন। আপনারা যদি ওইখান থেকে প্র্যাকটিস করে থাকেন 5টায় কমন পাবেন, পেয়েছেন আমরা অলরেডি। তা যাই হোক, 3 নাম্বার শেষ, 3, 5, 15 নাম্বার আপনার কমন হয়ে গেল। তারপরে আসলো মেট্রো রেল। মেট্রো রেলে দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রেল সম্পর্কে 10টি বাক্য লেখো। আমি কিন্তু প্রথম যে সাজেশনটা দিয়েছিলাম তখন থেকে বলি যে মেট্রো রেল অথবা পদ্মা সেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পড়তে হবে। তারপরেও আমি মেট্রো রেলের অনুচ্ছেদ এবং প্যারাগ্রাফ দুইটাই দিয়েছি, একসাথে দিয়েছিলাম ভিডিওতে। যারা দেখছেন ভালো, যারা দেখেন নাই তাদের কমন পড়ে নাই, তাদের জন্যও ভালো। তা যাই হোক, মেট্রো রেলও কমন পড়লো। আমি যে 10টা সেন্টেন্স দিছিলাম যদি আপনারা লিখে থাকেন 5-এর মধ্যে 5 পাবেন। তাহলে বাংলাতে 20-এর মধ্যে 20 কমন। তারপরে আসি 5 নাম্বার হচ্ছে গণিত অংশ। গণিত অংশ 40 মিটার দীর্ঘ অথবা দৈর্ঘ্য, 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের আড়াআড়িভাবে 1.5 প্রশস্ত রাস্তা দুইটি আছে। এইগুলো অঙ্ক তো আমরা করছি, এখানে সংখ্যা চেঞ্জ করে দিলে কিছু করার নেই। আড়াআড়িভাবে দিছে, ওটা চতুর্দিকে ছিল, এটা আড়াআড়িভাবে। কিভাবে অঙ্কগুলো করতে হবে সেগুলো তো আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো যাই হোক, এটা কমন পড়ছে। তারপরে কোনো শহরে বর্তমান জনসংখ্যা ওখানে 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 জন হলে 30 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এটা ইজি অঙ্ক, আমি করাইছি। অঙ্কটা বড়, কিন্তু যদি শর্টকাট নিয়মে করেন তাহলে অনেক সময় কাইটা দিতে পারে কর্তৃপক্ষ। এই কারণে আমি বিস্তারিতভাবে করাইছি যাতে আপনাদের কাটা না পড়ে। অনেকে বলতেছেন গণিতে কমনই পড়েনি। সংখ্যা চেঞ্জ করতে পারে, এটা আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আপনাদের। অনেক সময় সংখ্যা চেঞ্জ করে, অনেক সময় করে না। গতবার সংখ্যা 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের সংখ্যা চেঞ্জ করে নাই, এবার সংখ্যা চেঞ্জ করছে, দুইটারই সংখ্যা চেঞ্জ করছে। তারপরে আসি, এই দুইটাই কমন। তারপরে 3টে, তৃতীয়টা হচ্ছে যোগফল নির্ণয় করো। আসলে বীজগণিতের যোগফল 5-এর বইও তো আছে, 6-এর বইও তো আছে, 7-এর বইও তো আছে, 8-এর বইও তো আছে। যোগফল না পারার কোনো কথা না। আপনারা অনেকেই যারা আছেন যোগফল, অনেকেই বলতেছেন যে যোগফল এই কারণে আমরা এটা বুঝি নাই। আসলে এগুলি ছোট বাচ্চাদের অঙ্ক। তারপরেও আপনাদের একটা যদি নাও হয় তারপরেও কোনো সমস্যা নেই, বাকিগুলা যদি আপনারা সঠিকভাবে লিখতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এবার মান নির্ণয় না দিয়ে একটা ছোট বাচ্চাদের অঙ্ক দিয়েছি। বাচ্চাদের অঙ্ক যদি আপনারা করতে না পারেন তাহলে কিছু করার নাই। তা যাই হোক, পরে হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন। আমি যে ট্রান্সলেশন দেখছিলাম অনেকেই বলছিল একটু বেশি হইলেও সেখান থেকেই দেওয়ার কথা। আমি অবশ্য করে দেখি নাই যে কয়টা আসছে, তারপরেও সেখান থেকেই সম্পূর্ণভাবে ওই বই থেকেই প্রশ্ন করা হয়েছে, পিসি দাসের বই থেকেই প্রশ্ন করা হয়েছে। আমি বারবার বলছি যে পিসি দাসের বই থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকে আপনাদের দিয়েছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে সে কি নিয়মিত পড়ালেখা করে, ডাস হি স্টাডি রেগুলারলি, সহজ এগুলা। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেশনগুলা, এগুলো কিন্তু সব কিছু যদি আমি যে অংশটা দিছিলাম ওটা যদি বারবার প্র্যাকটিস করতেন তাহলে এগুলা প্রশ্ন অ্যান্সার করা কোনো সমস্যা হবে না। তা যাই হোক, এখন আসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি বলছিলাম যে প্রিপোজিশন, আর্টিকেল অথবা রাইট ফর্ম অফ ভার্ব যে কোনো একটা দিতে পারে। টেন্স থেকে দিতে পারে, টেন্স থেকে আপনাদের বারবার পড়তে বলছিলাম যে টেন্স থেকে আপনারা পড়বেন। আর প্রিপোজিশনও থাকতে পারে, আর্টিকেলও থাকতে পারে। বিশেষ করে এখানে প্রিপোজিশন দিছে আর টেন্স থেকে দিছে। এগুলো তো না পারার কোনো কথা না, যদিও নাও পারেন 2-3টা অবশ্যই পারবেন। যারা একেবারে বোঝে না ইংলিশ তারাও 3টে পারবে। ইট হ্যাজ বিন, এই যে দেখতে পাচ্ছেন, ফাদার ডাইট বিফোর 2 মান্থ, মানে তার বাবা মারা গেছে 2 বছর আগে। বিফোর তো অবশ্যই হবে। তারপর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যারা টেন্স পড়ছেন এই সেন্টেন্সটা করেন নাই এমন কোনো মানুষ নেই। ক্লাস 8-এ পড়ছেন তাও করাইছে, ক্লাস 9-এ পড়ছেন তাও করাইছে, শিক্ষকরাই করাইছে। মানে এটা একটা কমন, মানে প্রত্যেকটা গ্রামাটিক্যাল বইয়ে এটা দেওয়া আছে উদাহরণ হিসেবে। দেখতে পাচ্ছেন বিসাইড। তারপরে ই নাম্বারটা আছে অ্যাবভ। অ্যাবভ এখানে হয়তো বা আপনারা 3-4টে পারছেন, অনেকে 5টায় পারছেন। আমাকে অনেকেই বলছে যে আমি 5টায় পারছি। বেশিরভাগ আমার সাথে অবশ্য আজকে প্রায় 15 জনের মতো দেখা করতে আসছিল। যাই হোক, তাদের সাথে কথা বলে ভালো লাগলো। তারা আসছিল, কথাবার্তা বললাম, চা খাইলাম একসাথে। হয়তোবা যাদের একসাথে পরীক্ষা, অবশ্য পরীক্ষা পড়ছিল উইমেন্স কলেজে, সেন্ট্রাল উইমেন্স কলেজে, ওখানে 2-1জনের সাথে কথা হয়েছিল। ওখানে চা খাওয়ার সুযোগ হয় নাই, যেহেতু আমি ডিউটি ছিল আমার, ওই টেনশনে ছিলাম, চা পানি নাস্তা পানি খাওয়া হয় নাই। এখানে আমরা আসলাম, একসাথে গল্প করলাম, চা খাইলাম, তবে ভালোই লাগলো আর কি। দেখতে পাচ্ছেন, তবে আমার গলার সাউন্ডটা একটু বসে গেছে, ঠান্ডা লাগছে। তো যাই হোক, সাউন্ডটা একটু সমস্যা হলে আপনারা ম্যানেজ করে নেবেন। তারপরে আসি, মেক এ সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেশ। আমি আপনাদের যে ফ্রেজ দিয়েছিলাম 100-এ 100 কমন পড়ছে। সেখান থেকে যদি আপনারা পড়ে থাকেন 100-এ 100 কমন পড়ছে। এখন যদি আপনারা বলেন যে পড়তে ভালো লাগে না, সেখানে আমার কিছু করার নাই। দেখতে পাচ্ছেন এ নাম্বার, বি ক্রোকোডিল ট্রান্স ইন লিউ অফ, নিভ ইন দ্য বার্ড, তারপরে ব্লু ব্লাড, এগুলো কিন্তু আছে ওই যে সাজেশনটা দিয়েছিলাম পিসি দাসের বই থেকেই দিয়েছি। যারা বই থেকে পড়ছেন তারাও লিখতে পারছেন, যারা ভিডিও দেখে পড়ছেন তারাও লিখতে পারছেন, যারা পড়েন নাই তাদের প্রবলেম হয়েছে। তো যাই হোক, এটাও কমন পড়ছে। তারপরে আসি 5 সেন্টেন্স ফাদার অফ নেশন অফ বাংলাদেশ, মানে জাতির পিতা বা বাংলাদেশের জাতির পিতা হচ্ছে, জাতির পিতা সম্পর্কে আলোচনা করতে বলছে। জাতির পিতা সম্পর্কে যখন আলোচনা করবেন তখন মুক্তিযুদ্ধ চলে আসে। আপনাদেরকে আমি বারবার বলছিলাম যে মুক্তিযুদ্ধ সম্পর্কে থাকতে পারে, বাংলা থাক ইংরেজি থাক, আপনাদের এটা পড়ে নিতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে। এখন দ্য ফাদার অফ নেশন অফ বাংলাদেশ, জাতির পিতা, ওখানে যদি লেখেন যে বঙ্গবন্ধু ইসে দ্য ফাদার অফ নেশন অফ বাংলাদেশ, হয়ে গেল একটা সেন্টেন্স। তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে 4টে সেন্টেন্স দিয়ে দিলে আপনাদের 5-এর মধ্যে 5-ই দিয়ে দিবে। অনেকে যদি এগুলো টেকনিক আপনাদের বুঝতে হবে, আমি আগে অবশ্য বলছিলাম ভিডিওতে যে এরকম টেকনিক আপনাদের খাটাইতে হবে। 2টা লেখেন, 5টা লেখেন, 7টা লেখেন, সেন্টেন্স লেখাই আসবেন, মিস করা যাবে না, মিস করলেই সমস্যা। তো যাই হোক, সাধারণ জ্ঞান অংশের সমাধান। সাধারণ জ্ঞান, বঙ্গবন্ধুর লিখিত বই, 2টা বইয়ের নাম, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনা মোচন, আমি মনে হয় আর একটা দিছিলাম, 3টা দিছিলাম, এখানে 2টা দিছে, প্রবলেম নাই। তারপর মুজিবনগর সরকার কবে গঠিত হয়, 10 এপ্রিল 1971 সালে, এটাও দিছিলাম। জাতীয় শিশু দিবস কবে, 17 মার্চ, এটাও আমি দিছিলাম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয়? 12ই ফেব্রুয়ারি 1948 সালে, এটাও আমি দিছিলাম। নীল দর্পণের লেখককে, এটাও দেওয়া হয়েছিল দীনবন্ধু মিত্র। জাতীয় সংসদের স্থপতিকে, এটাও দেওয়া হয়েছিল লুই আই কান। তারপরে খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধার নাম, ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম, তারামন বিবি, এটাও আপনাদের দেওয়া হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কোনটা? 10:6, 5:3, যে কোনো একটা দিলেই হবে। 10:6 এটাও আমি দিছিলাম। কাতার বিশ্বকাপ ফুটবলে 2022-এর সেরা উদীয়মান খেলোয়াড় কে? এটা আমি কিন্তু প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিছিলাম। যারা প্যারাগ্রাফটা পড়ছেন তারা কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারছেন। মেসির সাথে সেরা উদীয়মান খেলোয়াড় এনসো ফার্নান্দেস আমি দিছিলাম। যারা পড়েন নাই তাদেরকে আমার কিছু বলার নাই। যারা পড়েছেন অবশ্যই জানেন যে এটা আমি প্যারাগ্রাফে দিছিলাম। মেসি হচ্ছে সেরা খেলোয়াড় আর সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছে এনসো ফার্নান্দেস। আর গোল্ডেন বুট পাইছিল এগুলা কিন্তু আমি দিয়েছিলাম। এখন যদি বাংলাতেও দিয়েছিলাম আবার ইংরেজিতেও দিয়েছিলাম। যারা পড়েছেন তারা অবশ্যই অ্যান্সার করতে পেরেছেন। আর ইউক্রেনের মুদ্রার নাম, এটা অবশ্য আমি নমুনা প্রশ্নের মধ্যে ছিল এটা। যারা নমুনা প্রশ্নগুলো চোখ বুলিয়ে নিয়েছেন তারা অবশ্য কাজে লেগেছে। তারপরে হচ্ছে WHO বর্তমান মহাপরিচালক কে? টেড্রস আধানম। এটা অবশ্য কেউই পারবে না, কেউই পারে নাই মনে হয়, হুডেই মাইরিয়া দিছে। এটা সম্ভবও না কারো পক্ষে দেওয়া। তা যাই হোক, অনেকেই বলতেছেন যে সাধারণ জ্ঞান আমার একটা কমন পড়ে নাই, 2টা কমন পড়ে নাই, কি করব স্যার? আরে ভাই, 2-1টা কমন পড়ে নাই এর জন্য মাথা গরম করার তো যাবে না। যেটা কমন পড়ছে সেইটা লিখতে পারেন, যদি না পারেন তাহলে কিছু করার নেই। আর এই যে WHO বর্তমান মহাপরিচালককে, এটা BCS যারা প্রস্তুতি নিতে তারাও অ্যান্সার করতে পারবে না অনেক সময়। আর এটা তো লিখিত পরীক্ষা, MCQ আসলেও অনেকে উত্তর দিতে পারবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে UNHCR, এই ইয়াটা পূর্ণরূপটা কিন্তু আমি দিয়েছিলাম, আপনারা জানেন পূর্ণরূপটা দিছিলাম। এটাও কমন পড়ছে। বাংলাদেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সিলেটের জকিগঞ্জে। সর্বশেষ আবিষ্কৃত, এটা দিছিলাম না কিনা জানি না। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। এটাও আমি এক সাধারণ জ্ঞান প্রশ্নে দিয়েছিলাম। কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? এটা অবশ্য দেওয়া হয় নাই, তবে 56টি, এরা প্রায় সবাই জানে। এটা সহজ প্রশ্ন। এই 2-1টা কমন পড়ে নাই, এর কারণে আপনারা অনেকেই মাথা গরম করে বসে রয়েছেন। আরে ভাই, যাদের 50% কমন পড়ে নাই তারা কি করবে? আপনারা অনেকেই যারা পড়াশোনা ভালোভাবে করছেন, মানে একটা মানুষের পক্ষে যতটুকু পড়াশোনা করা সম্ভব ততটুকু যদি করে থাকেন, অবশ্যই আপনারা পরীক্ষায় টিকবেন। তো যাই হোক, আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীতে আমি অন্য বাহিনীরও ভিডিও দেব। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার নিয়োগ আছে, সেই নিয়োগ সম্পর্কে আমি অবশ্য দিব। এই ভিডিওটা অনেকেই পেয়েছেন সমাধান, কিন্তু আজকে আমি মূলত আলোচনা করলাম যে অনেক অনলাইনেও দিচ্ছে, সব জায়গায় আপনার এই সমাধানটা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নাই, পেয়ে যাবেন। যারা এখান থেকে দেখে নিতেছেন, যারা অন্যখানে দেখতে পারেন না, এখান থেকে দেখে নিচ্ছেন, তারাও উপকৃত হবেন এবং বিষয়গুলো জানলেন যে পড়াশোনা করলে আসলে মার যায় না। আর যারা পরীক্ষা দিতে পারেন নাই তারা তো আফসোস করতেছেন, ভালো পড়াশোনা করে যারা পরীক্ষা দিতে পারেন নাই অবশ্যই আফসোস করতেছেন। তো যাই হোক, এখানে ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমি সকল প্রকার বাহিনীর ভিডিও প্রদান করব। আপনারা অনেকেই বিভিন্ন বাহিনীতে আবেদন করেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি কি ভিডিও প্রয়োজন আপনাদের সেটাও জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আপনার কোনো জানার ইচ্ছা থাকলে, কোনো জানার থাকলে, আমি অবশ্য পরীক্ষার কারণে অনেক প্রশ্নের উত্তর দিতে পারি নাই। পরীক্ষার এপাশে ডিউটি করি, এপাশে আবার আপনাদের ভিডিও দেই। ডিউটি প্লাস ভিডিও দেওয়ার কারণেই আজকে আমি কিছুটা অসুস্থ, গলা বসে গেছে একদম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।